জন্য কাশি কাশির কথা হচ্ছে, কাশিটার জন্য আমরা সবসময় কাপিং ইউজ করার কথা বলেছি, যে কাশি হলে আচ্ছা আচ্ছা, কাপিং ইউজ করবেন, কাপিং করে দিবেন। কত কাপ করব? যদি যদি নিতান্তই কাশি নিয়ে বেঁধে যান, তাহলে কাশি ছাড়ানোর জন্য হুম, কয়েকটা উপায় আমাদের ইউজ করতে হবে। যেমন আমরা একটু বলেন। লোয়ার পোটেন্সিতে আসবো। হাইড্রোফোবিনাম 0.3 তাতে যদি না হয়, কার্বোভেট 0.3 তাতে না হলে, সিফিলিনাম 0.3 তাতে না হলে, আমরা চলে যাব টিউবারকুলার 0.3-তে। এতে সাধারণত এত দূর পর্যন্ত আচ্ছা, যাওয়া লাগে না, তবে কাশি চলে যাবে ইনশাল্লাহ। হুম, আচ্ছা। কাপিং কাপিং করব লোয়ার দিতে? এটাতে 10টা করতে পারলে ভালো হয়, যদি 10টা করতে না পারেন তাহলে কম করবেন। 10 কাপিং করব, 10 কাপিং। জি জি, 10 কাপিং। ঠিক আছে, ঠিক আছে। এগুলো নাম কি, লোয়ার পোটেনশি? জি জি, বলছি প্রথম করবো কি হাইড্রোনাম করবো তো? যে হাইড্রোফোবিনাম থেকেই তো শুরুটা হবে। হ্যাঁ হবে তো, কি লোয়ার পোটেনশি দিয়ে করব? না, শুরুটা হবে হায়ার পোটেন্সি থেকেই, কিন্তু যদি হায়ার পোটেন্সিতে না যাই তখন আমরা লোয়ার পোটেন্সিতে আসবে। তবে কাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু কাপিং দিতে হবে। কাপিং ছাড়া কাশি এবং চুলকানির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এবং ঘন ঘন করব? ঘন দরকার মতো দিতে হবে, দরকার হলেই দেবে। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মারুফ। ঠিক আছে। স্যার, এই যে বর্তমানে যে হাম দেখা দিচ্ছে, এই হামের ক্ষেত্রে কি করা যায় স্যার? হামের আগের ক্ষেত্রে যা বলা আছে এখনো তাই, একই অবস্থায় থাকবে, কোনো টেনশন নেই। আচ্ছা আচ্ছা স্যার, আগে এইটার আপনার ক্লাস নাম্বারটা কত একটু বলে দিলে পারে, তাহলে আচ্ছা, রিপিট আমরা করার সুবিধা। যেহেতু যেহেতু হাম নিয়ে এখন সবাই খুব দুশ্চিন্তাগ্রস্ত, হামের জি পার্টটা জি। এখানেই বলে দিয়ে যায়। যে হাম হলে প্রথমেই আমাদের শুরু করতে হবে হাইড্রোফোবিনাম 0.1। হাইড্রোফোবিনাম 0.1 24 ঘন্টা, 24 ঘন্টা পরে গিয়ে হাইড্রোফোবিনাম সিএম দিতে হবে। আহ শুধুমাত্র সময় অনুযায়ী, তাতে আধা ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে, অবস্থার উপরে নির্ভর করবে। দিনে 2বার 3বারও হতে পারে, সেইটা রুগীর অবস্থার উপরে নির্ভর করবে যে কতবার দিতে হবে। আর 0.1টা অবশ্যই 1 থেকে 2 ঘন্টা পর পর দিতে হবে। দিয়ে 24 ঘন্টা পরে গিয়ে, হাম বের হওয়ার 24 ঘন্টা পরে, 0.1 শুরু করার 24 ঘন্টা পরে নয় কিন্তু, হাম শুরু হয়েছে তারপরে 24 ঘন্টা চলে যাবে। আর এর এমন হতে পারে যে 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে আসেনি, 24 ঘন্টা পার করে আমাদের কাছে এসেছে। তবুও আমরা যখনই পাবো, যদি সকালে পাই তাহলে পরের দিন সকাল থেকে হাইড্রোফোবিনাম সিএম খাবে, প্রথমে হাইড্রোফোবিনাম 0.1 খাবে। আর যদি রাত বিকালে পাই বা দুপুরে পাই, তাহলে এই যে সময়টুকু পেলাম এই দিনের, পরের দিন আসা পর্যন্ত তত সময় হাইড্রোফোবিনাম 0/1 খাবে, এবং পরের দিন থেকে হাইড্রোফোবিনাম সিএম খেতে থাকবে। কথা কি বোঝা গেছে? কারো কোনো ডাউট আছে কিনা? স্যার, ডাউট বলতে কি, যদি কেউ আগে থেকে হাইড্রোফোবিনাম সিএম এগুলা মানে 20-22 চলতে থাকে? হ্যাঁ, তাহলে তাহলে 0.1 দিতে হবে। 0.1-এর কাজ হচ্ছে যে ভাইরাসটা অ্যাটাক করেছে ওই ভাইরাসটা সম্পূর্ণভাবে বাইরে নিয়ে আসা। বাইরে নিয়ে এসে তারপরে আপনি যদি 22-এ থাকে বা 24-এ থাকে বা 28-এ থাকে বা 40-26 আর যেখানেই থাক না কেন, হাইড্রোফোবিনামের সেই শক্তিতে চলে যাবেন। আর যদি একেবারে নতুন রুগী হয়, যা আমাদের কাছে ইতিপূর্বে ছিল না, সেই ক্ষেত্রে অবশ্যই সিএমএ যেতে হবে। আচ্ছা। আর এক্ষেত্রে খাবার দাবারের কোনো বাছ বিচার বা কোনো কিছু? খাবার দাবারের বাছবিচারের ব্যাপারে বারবারই বলা হয়েছে যে খাবার দাবার নিয়ে তেমন কোনো টেনশন নেই। তবে
উত্তেজক কোনো খাবার খাবে না, কড়া জাতীয় কোনো খাবার খাবে না, হেভি মশলার কোনো খাবার খাবে না, সব সময় নর্মাল খাবার খাবে, কারণ এই সময়টা প্রচন্ড শরীর আহ, শুকনা থাকে, কড়া থাকে। এই জায়গা থেকে অবশ্যই হালকা খাবার খেতে হবে এবং মাছ, ডিম, হাই প্রোটিন জাতীয় খাবারগুলো বন্ধ রাখতে হবে। এবং আহ কোনো রকম অপরিষ্কার, অপরিচ্ছন্ন বা হচ্ছে যে অপবিত্রতা অবস্থায় এই রুগীকে স্পর্শ যেন না করে সেইটা বলে দিতে হবে। আচ্ছা। আর যদি এক্ষেত্রে 2-3 দিন পার হয়ে যায়, 2-3 দিন পরে আসছে, সেক্ষেত্রেও কি 0/1 দিয়ে দিতে হবে? তখনই আপনার কাছে আসুক, যখন যে সময়ই পাচ্ছেন ওই দিনটা আপনি 0/1 চালাবেন, পরের দিন থেকে সিএম চালাবেন। আচ্ছা 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 জি স্যার। আর স্যার আরেকটা এর আগে হয়েছিল যে পাথরি রোগীর ক্ষেত্রে প্রতি ঘন্টায় দেওয়ার কথা বলা হয়েছিল হাইড্রোসিএম। তো সেক্ষেত্রে আপনার দিনে 3 বার দিয়েও তো আমরা আগে সফলতা পাইছি। তো হাইড্রো যদি সিএম প্রতি ঘন্টায় দেয়, তাহলে কি সেই দিনই ব্যথাটা উঠে বের হয়ে যাওয়ার কোনো ইয়ে আছে কিনা? আর সেটা হতে পারে, আবার এমনও পাওয়া গেছে যেগুলো বের হয়ে গেছে, ব্যথাটাতে কিছুই বুঝতে পারেনি। তো সেই ব্যাপারগুলো সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে, আমরা শুধু চেষ্টা করতে পারি মাত্র। আচ্ছা, এক্ষেত্রে যদি দেখা যায় যে বের হয়ে গেছে, সেও ঠিক পায়নি, পরবর্তীতে প্রতি ঘন্টায় তো খাইছে, খাওয়ার পরে এটার কোনো সাইড ইফেক্ট বা কোনো কোনো কিছু ইফেক্ট হবে হবে কিনা? না, সাইড ইফেক্ট হবে না। আচ্ছা 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 জি স্যার। জাজাকাল্লাহ। জি। আর কেউ? হ্যাঁ, হ্যাঁ, ভাই। বলছিলাম যে আচ্ছা ওই এপিলেপসির পেশেন্টকে কি দিয়ে আরম্ভ করবো? প্রথম সিএম দিয়ে? সালাম ভাই, সুবিধা হয় আপনি মেসেজ করলে, আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনি মেসেজ করেন কষ্ট করে, আচ্ছা, আমি আপনার মেসেজের প্রশ্ন পড়ে উত্তর দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আর কেউ কিছু? আর কেউ কিছু বলবে কিনা? স্যার স্যার হামের ক্ষেত্রে দেখা যায় যে চোখে বর্তমানে ইফেক্ট করতেছে বেশি। ঢাকাতে যে রোগীগুলা পাচ্ছি, চোখেই বেশি সমস্যা হচ্ছে। তো এর জন্য কি আলাদা কোনো মেডিসিন দরকার আছে, না ওইটাতেই কাজ হয়ে যাবে? না না, এটাতেই ঠিক বা হয়ে যাবে। চোখে কোনো আর ড্রপ চোখে দেওয়ার যদি নিতান্তই বেশি সমস্যা মনে হয় তাহলে আই ড্রপ করে দেবেন, চোখে দিবে। আচ্ছা আচ্ছা 38। জি জি। না না, যে পোটেন্সি খাবে ওটাই। ওটাই, আচ্ছা আচ্ছা জি স্যার। আচ্ছা জি স্যার। আর কেউ কিছু কিনা বলবে কিনা? ইউসুফ সালাম সাহেব আলাইকুম বলেন। স্যার। ওই নাকে ইনফেকশন, এই ইনফেকশনের জন্য হাইড্রো সিএম দিয়ে শুরু করছি। এখন হাইড্রো 30 চলতেছে আর কি। এখন ওই সুবিধার দিকে দেখা যাইতেছে না আর কি। পাওয়ার বাড়ান। জি। আর স্যার আরে এতে এই এই পাওয়ার বাড়িয়ে যদি সুবিধা না বোঝা যায়, ফাইলসের একটা রুগী, পাওয়ার বাড়িয়ে যদি সুবিধা না বোঝা যায় তাহলে কার্বোভেট চলে যাবেন। এখন ওই সার্কেল সাইডটা ঘুরছি, ঘুরি এখন এই সিবি। আচ্ছা আচ্ছা স্যার, ওই ফাইলসের একটা রোগী আর কি, ফাইলসের। জি বলেন। হ্যালো, মাথা যন্ত্রণা সবগুলো, সব নিয়ন্ত্রণে আনছি, সবগুলো সব ঠিক আছে, এখন ফুলাটা কমতেছে না স্যার। এখন সার্কেল সাইড সার্কেল ঘুরছি, কিন্তু এখন আসি ওই সিবি 18 চলতেছে। এখন ওই ফুলাটাই শুধু বাকি রয়েছে, ফুলাটা 18 তো একটু কমছে, একটু কমার দিকে আছে। প্রথম দিন একটু ঘন ঘন দিছিলাম আর কি, তো একটু কমছে। এখন কি ঘন ঘন রাখতাম না পাওয়ার বাড়াইতাম?
না না, যন্ত্রণা খোলা টন্ত্রণা খোলা এগুলা কমতে মোটামুটি সবগুলা নিয়ন্ত্রণে আছে। খোলা কম হতে সময় লাগবে, খোলা কম হতে সময় লাগবে, অপেক্ষা করতে হবে। সময় তো সময় দিছে তো স্যার, অনেক সময় দিছে আমারে মোটামুটি। তার রক্ত যাওয়া বা ওই যে ব্যথা যন্ত্রণা এগুলা সবগুলাই লাইন হইছে ফুলাও। এই মোটামুটি আগের থেকে অনেক 18 দেওয়ার যে পরে একটু সময় আপনার দিয়েছে কমছে সেই আর কি। সময়ের এখন কি মধ্যে, ডোজটাকে সে সময়ের মধ্যে তো আপনি বসে নেই, বসে আছেন, তাকে তো ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন জি না না। জি না জি 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 হ্যাঁ, তাহলে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে আরো তো সময় লাগবে। তার যদি অবস্থা ওইরকম থাকে তাহলে জি আমাদের কি করার আছে বলেন? জি। এখন 18 থাকবে না আর বাড়াইতাম পাওয়ার? না না, 18তেই থাকেন। পাওয়ার এখনই বাড়ানোর দরকার নেই। বলেন যে ভাই আস্তে কয়দিন আস্তে অপেক্ষা কম করতাম হবে, স্যার? আস্তে আস্তে কম হবে, একটু সময় লাগবে। আপনার অন্যান্য সমস্যাগুলো এখন একটু কাভারেজে এসছে, এটা আমরা পরে আস্তে আস্তে এটাও চলে যাবে, একটু ধৈর্য ধরতে হবে ভাই। আপনার সমস্যা তো অনেকগুলো, হুম। এজন্য আপনাকে একটু বেশি সময় লাগছে, এটা দিতে হবে ভাই, কিছু করার নেই। আরেকটা স্যার ওই কিডনি পাথরের রুগী আর কি। তো মোটামুটি হাইড্রোসিএম দিছি। আমরা ওই সরিনাম থুজা একটু দূরে রুগী আর কি। তো হাইড্রোসিএমে মোটামুটি এখন উনি বলতেছে অনেক ভালো আছে। অনেক আর কোনো ফরেনসিক দরকার আছে না, রুগীটা একটু দূরে আর কি। না না, ভালো যেহেতু আছে তাহলে এখন ফোরেনসিক কেন পাল্টাবে না, কেন পরিবর্তন করার তো দরকার আছে? আর বলছি এখন ওই পরীক্ষা পরীক্ষা করে রিপোর্টটা আবার দিতে হবে। উনি বলছে আগে যেরকম ওই সমস্যা হইতো, ব্যথা ট্যাথা হইতো, ইয়ে হইতো, এখন আর সমস্যা নাই অনেকগুলো। উনি মোটামুটি স্বীকার করছে ভালোর দিকে আছে। তো বলছে ঠিক আছে, একটা পরীক্ষা করে আমাদেরকে রিপোর্টটা একটু দেন, এটা বলছি আর কি। ঠিক আছে, সমস্যা নেই, পরীক্ষা যদি করতে চাই করবে, অসুবিধার কি আছে? মা ছিল অনেক বড় আছিল, একটা বয়স্ক মহিলা। তো ওই হাইড্রোসিএম শুরু করছি, তো কোনো লড়াচড়া নাই। তো আজকে হাইড্রো 30 দিছি এরই। ঠিক আছে নি স্যার? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অসুবিধার কিছু নেই, শুরু করেছেন ওই শুরু সিএম এ করুন। কোনো লড়াচড়া হয় না, আগের মতোই আছে আরই। আচ্ছা। জি জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু? কথা বোঝা যাচ্ছে না। বলছি আমার লেখাটা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার লেখা পেয়েছি আমি, দিচ্ছি আপনারটা উত্তর। এপিলেপসি, ঠিক আছে। এপিলেপসি থেকে এপিলেপসি পেশেন্ট শুরুটাই হবে হাইড্রোফোবিনাম সিএম দিয়ে। পরবর্তীতে যদি তারপর? পরবর্তীতে যদি মনে হয় সিএম বৃদ্ধি পাচ্ছে, তাহলে আপনি নিচে নামবেন, মানে 200-তে। আর যদি মনে হয় যে না ঠিক আছে, তাহলে ঠিক আছে, সামনের দিকে এগোতে হবে। এখন এই সিএম দিয়ে শুরু করার পরে আপনার রাস্তা খুলে যাবে, কোন দিকে যেতে হবে আর কোন দিকে যেতে হবে না সেটা আপনার বলে দেবে। অসুবিধার কিছু নাই, টেনশনেরও কিছু নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছেন? ওই যে এটা রিপোর্ট পাঠাইছি, দেখছেন স্যার? তনু, জি স্যার, ওই যে সিস্টের সমস্যা ছিল স্যার, আর লেফট ওভারির সাইজ বেশ বড় ছিল, দুটাই আছে। আর তো একটু একটু কাছে নিয়ে কথা বলো। আচ্ছা স্যার, ওই যে রিপোর্টের দুটা ছবি পাঠাইছি, মানে 2 মাস আড়াই Organizzato মাস পর da আর una কি organizzazione di più. আপনার হচ্ছে পরীক্ষা করছে। হ্যাঁ, তো ওই লেফট ওভারিটার সাইজ মনে করেন আহ, বেশ খানিকটা ছোট হয়ে আসছে, আর আহ, একটা বড় সিস্ট আছে, ওটার কোনো পরিবর্তন হয়নি, বরং আর একটু বাড়ছে, সামান্য একটু। আর হচ্ছে নবোথিয়ান সিস্ট আছে মনে হয়,
ওইটা হচ্ছে দুইটা ছিল, এটা মনে হয় মাল্টিপল হয়েছে, মানে একটু এটা ঠিক একদিকে হয়ে একটু যাবে, পরিবর্তন হয়েছে আর একদিকে হয়নি। একদমই তো টেনশন করার কিছু নাই, এক্ষেত্রে এটা ঠিক হয়ে যাবে। যেভাবে চলছো সেভাবে তাহলে চলতে থাকো। ওইভাবে চলবো। হ্যাঁ হ্যাঁ, যেভাবে চলছো ওইভাবে চলতে থাকো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কিচ্ছু হবে না। ইনশাল্লাহ। আবার যদি টেস্ট করতে চাই স্যার, সেই ক্ষেত্রে কতদিন পর করতে আর বলবো? সেটা 1 মাসের আগে তো নাই। হুম হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু? স্যার, যদি কারো লিভারে চর্বি জমে, সেটা কি কোনো ওষুধ দেওয়া যেতে পারে? বুঝিনি, লিভারে চর্বি? জি জি। লিভারে চর্বি আসলে এটা তো খাওয়া এবং মানে জীবনযাত্রার উপরে নির্ভর করে। আচ্ছা আচ্ছা। সেই হিসাবে খাওয়া কন্ট্রোল প্লাস জীবনযাত্রার মান আহ, নিয়ন্ত্রণ, এইটা করলে এটা ঠিক হয়ে যাবে। সময় মতো খাওয়া, আচ্ছা সময় মতো ঘুমানো, রাতে খাওয়ার আগে খাবারটা সকাল সকাল খাওয়া, তারপরে একটু আহ, হাঁটাচলা করা রাতের বেলা, তারপরে জি আহ, যতটুকু পারবে তার কম খাওয়া, তার থেকে কম খাওয়া, 3 ভাগের 1 ভাগ খাওয়ার চেষ্টা করা, এই সব বিষয়গুলো মেনে চলতে হবে। জি জি। আর যদি ফ্যাটি লিভার হওয়ার ফলে কিছু সমস্যা তৈরি হয়, যেমন বমি বমি ভাব থাকতে পারে, বমি হতে পারে, কাট কাট বমি হতে পারে, তো সেগুলোর জন্য জি। আমরা হাইড্রোফোবিনাম দিয়ে কার্বোভেজ দিয়ে কার্বো এনিমেলিসে গেলে একটু রেজাল্ট ভালো পাওয়া যায়। আর সমস্যা না হলে আচ্ছা। এই বিষয়গুলো মেনে চললেই হবে। তো স্যার, এক্ষেত্রে কি কার্বোভেজ কার্বোনিমেল কি 200 না সিএম? এগুলো সিএম দিয়ে দেখতে হয় কোন দিকে যাবে। জি। বমির ভাব আছে, এমনি বমি হয় না, বমির ভাব আছে। আচ্ছা, তাহলে মেডিসিন গুলো অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা আচ্ছা। আর স্যার, আর একটা রুগীর তার বাতের সমস্যা এরকম যে হাঁটুতে এবং বিভিন্ন জয়েন্টে জয়েন্টে পানি জমে থাকে, পানি জমে যায়, এটা সিরিঞ্জ দিয়ে বের করতে হয়। তো এক্ষেত্রে কি সিএমডি শুরু হবে স্যার? হ্যাঁ, সিএম দিয়ে শুরু, সিএম দিয়ে শুরু হবে, পরবর্তী হিসাব পরে। আর এই রুগী কিন্তু সহজে কন্ট্রোলে আসবে না, কারণ ভিতরে আচ্ছা যে জেল থাকে সেই জেল অনেকটাই তার ওখান থেকে বের হয়ে গেছে। এই জন্য তার ব্যথাটা আচ্ছা কন্ট্রোলে আনাটা খুবই কষ্টদায়ক হবে কিন্তু। আচ্ছা। সময় লাগবে তো। এক্ষেত্রে সিএম দেওয়া হয়েছে, সিএম চলতেছে মাঝখানে, কিন্তু তেমন কোনো উন্নতি বুঝতেছি না আর কি। আর এবং সিএম সপ্তাহে ওই যে যদি উন্নতি না সরিনাম বোঝা যায়, কার্বোভেজ এগুলো। তাহলে সামনের দিকে এগিয়ে যেতে হবে, 26, 28, 30। আচ্ছা আচ্ছা আর যদি এমন রুগী পাওয়া আচ্ছা। যায় যে জি কখনো পানি বের করেনি, জি জি। সাইনোভাইটিস হয়েছে, হ্যাঁ তখন হ্যাঁ। আমরা সিএম দিয়ে দেখবো সিএম এর রেজাল্ট হয় কিনা। যদি সিএম এর রেজাল্ট না হয় তাহলে সরাসরি 30-এ। 30। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসআই সাহেব স্যার বলেন। ওই যে আচ্ছা, ঘামে ঘামে আমরা ট্রিবোক্লিনাম স্যার কত ব্যবহার করব, যে হাতের তালু পায়ের পাতা যে ঘামে ও, এখানে? এগুলো 10 থেকে শুরু করতে হয়, পর্যায়ক্রমে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হয়, ও, খুব আর মাঝে মধ্যে দিতে হয়। ও, আর স্যার আর ওই যে এই হাত আমরা পা যখন ঘামার আমরা সাথে একটু সরিনাম ব্যবহার করতে হয়। আহ, আর স্যার ওই যে আমরা যখন মেডিসিনে আপনার সাইকেল ঘুরবো, তখন কি আমরা সিএম পাওয়ার দিয়ে ঘুরবো, না যে সব সিএম, মেডিসিনটা যে পটেন্সিয়াল ব্যবহার করবো সিএম সেটা সিএম দিয়ে ঘুরবো? সিএম পাওয়ার, সিএম পাওয়ার। ও, ঘুরবো সেটা সিএম পাওয়ার। জি। আচ্ছা, যে সারা দেশে আপনার যে হামের আপনার মহামারী হাম নিয়ে কথা আরো বলেছি পড়েছে। সাইদ সাহেব, আপনি দেরিতে ঢুকেছেন, অডিওটা শুনবেন বা ইউটিউব থেকে এটা দেখে নেবেন, এখন আর হাম নিয়ে পুনরাবৃত্তি করতে চায় না। ও, আমি তো স্যার আমি দেখলাম 10:30টায় লেখা আছে, এই জন্যই তো আমি হ্যাঁ, ওই সাড়ে লেট দশটায় করলাম। লেখা আছে, কিন্তু পরবর্তীতে আমরা আবার মেসেজটা দিয়েছিলাম যে টাইম ভুল হয়েছে, 9:30টায় ক্লাস হবে, ওটা আপনি খেয়াল করেননি বোধহয়। যা হোক, ও আচ্ছা স্যার, ওই যে ওই যে আপনার ব্রেস্টের ওই রোগীটা,
ওটা তো জি আপনার শেষ পর্যন্ত স্যার অপারেশন করতে হলো। অপারেশন করার পরে এখন কি মেডিসিন তাও দেওয়া যেতে পারে এখন লাস্ট কার্বোভেজ সিএম। পর্যন্ত, যে কার্বোভেজ সিএমই চলতে থাকবে জি কন্টিনিউ। জি লাস্টে তারা দেওয়া হয়েছিল কার্বোভেজ 26 এবং পরে দেওয়া হয়েছিল কার্বোয়ানি আপনার সিএম। তারপরে তাহলে 26ই রেজাল্ট তো ভালো হলো না, কার্বোভেজ 26ই থাক। ওটাই চলতে থাকবে জি অপারেশনের পরে। হ্যাঁ, অপারেশনের পরে। জি বুঝেছি। ঠিক আছে। আচ্ছা জি। হ্যালো, জি বলেন। সালাম আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম আবুল হাশেম ভাই। জি ওই জিএফআর কমে গেলে কত দিয়ে শুরু করবো জাহিদ ভাই? জি জি জিএফআর কিডনির জিএফআর কমে গেলে কত দিয়ে শুরু করবো? আর কত নম্বর ভিডিওতে আছে কিডনি সংক্রান্ত চিকিৎসা? ওটা তো হাইড্রো দিয়েই শুরু হবে, কিন্তু ড্রোসেরার দিকে মনোনিবেশ করতে হবে। টেন কাপিং 1 ফোঁটা, এই তো? জি জি ড্রোসেরা ড্রোসেরা 20 কাপিং প্রতিদিন, 20 কাপিং প্রতিদিন একবার করে। ড্রোসেরা আর কত নম্বর ভিডিওতে আছে স্যার? না না এটা এটা এখন আমি যেটা বলছি এটা নতুন। আপনি ড্রোসেরা 10M 20 কাপিং প্রতিদিন একবার করে ব্যবহার করতে থাকেন। তারপরে কোনো সমস্যা মনে হলে আপনি আমাকে জানাবেন। আর কেউ কিছু? আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আর কেউ কিছু না বললে আমি আজকে আমাদের রিয়েল হোমিওপ্যাথির বেসিক আলোচনায় যাব। জি স্যার, কারো মনে হয় তেমন কোনো প্রশ্ন নাই, গেলেই ভালো হয়। জি জাজাকাল্লাহ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আবুল হাশেম ভাই বলেন। বলতেছি স্যার এই দশরা 20 কাপিং করে সেখান থেকে প্রতিদিন 1 ফোঁটা নাকি 1 চামচ? প্রতিদিন আপনি 5 ফোঁটা করেই দেন, সমস্যা নেই। প্রতিদিন ও, একবার। আর হাইড্রো দিয়ে শুরু হবে, কত দিয়ে শুরু হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হাইড্রো কত কত থেকে শুরু হবে? সিএম সিএম। এটা পর্যায়ক্রমে বাড়বে? আর এই দশরা কি প্রতিদিন দেওয়া হবে নাকি হ্যাঁ মাঝে প্রতিদিন মাঝে? দেওয়া হবে, প্রতিদিন কখন, বিকালে না সকালে? সকালে। সিএম এই হাইড্রো হাইড্রো দেওয়া হবে না সকালে? সকালে হাইড্রো না দিয়ে পরে দেন আপনি। ঠিক আছে ঠিক আছে, জি ধন্যবাদ। জি রিয়েল হোমিওপ্যাথির বেসিক নিয়ে আলোচনা করার কথা ছিল, কারণ আমাদের অনেকেই নতুন আছেন গ্রুপে, বা ইউটিউবের অনেক ছাত্র আছে যারা নতুন। তাদের জন্য আমরা এই আলোচনা ইতিপূর্বে করেছি, তারপরও আবার নতুন করে করছি। রিয়েল হোমিওপ্যাথি আমরা যে পদ্ধতিতে চিকিৎসা করি তার নাম হচ্ছে রিয়েল হোমিওপ্যাথিক চিকিৎসা। আসলে রিয়েল হোমিওপ্যাথি কেন? হোমিওপ্যাথি তো হোমিওপ্যাথি, রিয়েল হোমিওপ্যাথি কেন? রিয়েল হোমিওপ্যাথি এই শব্দটা ডাক্তার কেন্ট স্যার ব্যবহার করেছিলেন কার্বোভেজ চ্যাপ্টারে। কার্বোভেজ চ্যাপ্টারে উনি রিয়েল হোমিওপ্যাথি শব্দটা ব্যবহার করেছিলেন। তো সেইখান থেকেই আমরা এই রিয়েল হোমিওপ্যাথি শব্দটা নিয়ে কাজ করা শুরু করেছি। তো রিয়েল হোমিওপ্যাথিটা আমরা আমাদের রিয়েল হোমিওপ্যাথি হিসাবে দাবি করি এই জন্য যে কার্বোভেজ চ্যাপ্টারে ডাক্তার কেন্ট স্যার যেভাবে
রিয়েল হোমিওপ্যাথি শব্দটা বলেছিলেন, and ঠিক তেমনি রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসা কিভাবে হয়ে থাকে সেটা একটা ধারণা ওখান থেকে পাওয়া যায়। তার মানে হচ্ছে উনি সবাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা বলেছিলেন ওইখানে। যদি তুমি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রকৃত হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করতে থাকো এবং তাদের দিকে লক্ষ্য রাখো, তাহলে ধীরে ধীরে তাদের পরিবর্তনগুলো তোমার চোখে আসবে এবং সেই পরিবর্তনগুলো দেখতে পাবে। এইরকম একটা কথা বলেছিলেন। তার মানে প্রকৃত হোমিওপ্যাথি চিকিৎসা বলতে ক্যান্সার বুঝিয়েছিলেন যে এই চিকিৎসা কোনো লক্ষণ বা এই মুহূর্তে কি লক্ষণ কোনটা বেশি প্রায়োরিটি পাচ্ছে সেই ব্যাপারগুলো ছিল না। মানে যে ধরনের লক্ষণ নিয়ে আমরা আর্সেনিক, বেলেন্টনা, ব্রায়োনিয়া, অ্যাকোনাইট, ন্যাপ এগুলো ব্যবহার করে থাকি বা ব্যবহারের জন্য নির্দিষ্ট করে থাকি, যে রেমেডি হিসাবে নির্দিষ্ট করার জন্য যে সমস্ত লক্ষণ কালেকশন করে থাকি, সেই সমস্ত লক্ষণগুলো এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্য থেকে কিন্তু কালেকশন করা সম্ভব নয়। তো সেই জন্যই এই তিনি এই জায়গায় বলেছিলেন রিয়েল হোমিওপ্যাথিক চিকিৎসা, মানে প্রকৃত হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা করতে হবে। তার মানে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভিতরে যে সমস্ত বিষয়গুলো পাওয়া যায় তাদের ভিতরে মায়াজমেটিক জটিলতা পাওয়া যায়, এবং এই মায়াজমেটিক জটিলতা দূর করার জন্য অবশ্যই আমাদেরকে মায়াজমের পন্থায় হাঁটতে হবে। তার মানে হচ্ছে একটা ভাইটাল ফোর্স বিভিন্ন ব্যারিয়ার দিয়ে আটকা আছে, যার জন্য সেই ভাইটাল ফোর্সটা অন্য সুস্থ স্বাভাবিক বাচ্চার মতো সুস্থভাবে লাইফ লিড করতে পারছে না, সুস্থভাবে পৃথিবীতে এসে সার্ভাইভ করতে পারছে না। সে অনেকগুলো ব্যারিয়ার বা অবস্টাকল মধ্যে আটকা পড়ে আছে। এখন আমরা যদি এই ধরনের বাচ্চা পাই বা আমরা যে সমস্ত রোগীগুলো আমাদের কাছে আসে তারাও নিজেরাও বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যারিয়ার বা অবস্টাকলের মধ্যে পড়ে আছে। তো আমাদের কাজ হচ্ছে তার এই ভাইটাল ফোর্সকে এই অবস্টাকল থেকে মুক্ত করা, এই ব্যারিয়ার থেকে মুক্ত করা। এই ব্যারিয়ার থেকে মুক্ত করার জন্য আমাদের এই পদ্ধতিতে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে একটা মানুষের মধ্যে কতগুলো ব্যারিয়ার থাকতে পারে এবং সেই ব্যারিয়ারগুলো কিভাবে দূর করা যায়, এবং সেই ব্যারিয়ারগুলো দূর করার ফলে একটা মানুষের ভাইটাল ফোর্স স্ট্রং এনাফ হতে পারে। এই স্ট্রং এনাফ ভাইটাল ফোর্স করবার জন্য আমাদেরকে এই ধরনের লক্ষণ খুঁজে বের করতে হয় যে এখন কোন ব্যারিয়ারটা এই মানুষটার মধ্যে প্রকট আকার ধারণ করে আছে, বা কোন অবস্টাকলটা তাকে তার ভাইটাল ফোর্সকে ফ্রিডম হতে বা তার ভাইটাল ফোর্সের অটোমেটিক কাজ করতে বাধা প্রদান করছে। তখন আমরা সেই ব্যারিয়ারগুলো সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলে এখানে আমরা কিন্তু ব্যারিয়ারগুলো সরিয়ে দেব শুধুমাত্র আমাদের কাছে যে মেডিসিনগুলো আছে এই ব্যারিয়ারের সাথে সহায়ক ভূমিকা পালন করবে, সরি ভাইটাল ফোর্সের সাথে সহায়ক ভূমিকা পালন করে এই ব্যারিয়ারগুলো দূর করবে, এই অবস্টাকল থেকে ভাইটাল ফোর্সকে মুক্ত করবে। সেই জন্য আমরা যে মেডিসিনটা সিলেক্ট করব সেই মেডিসিনটা সিলেক্ট করার জন্য আমাদের কিন্তু কখন বৃদ্ধি, কখন শুরু, কি আবহাওয়া না, কোথায় বসবাস, স্যাঁতসেঁতে পরিবেশ ইত্যাদি, কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে, কোনটা খেতে ইচ্ছা করে, কোনটা খেতে ইচ্ছা করে না, এই বিষয়গুলো কিন্তু আমাদের বিজনেসের মধ্যে পড়ে না। মানে আমাদের কি বলবো, এটা বাংলা কি বলা যায়, আমাদের খুব গুরুত্ব সহকারে এগুলো নিয়ে ভাবা লাগে না। যেমনটা আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতে গেলে যত বেশি ভাবি বা যত বেশি লক্ষণ কালেকশন করে একটা মেডিসিনে পৌঁছানোর চেষ্টা করি, আমাদের অত বেশি মেডিসিন অত বেশি লক্ষণের প্রয়োজন হয় না। আমাদের বিশেষ কিছু লক্ষণ এখানে নিতে হবে, এবং যদি আমরা লক্ষণ নাও নিই তবুও আমরা আমাদের
যে ব্যারিয়ার গুলো সাজানো আছে, যে সাইকেল বা চক্র সাজানো আছে, সেই চক্র অনুযায়ী যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে এই মানুষটার ভাইটাল ফোর্স এখান থেকে বেরিয়ে আসবে এবং স্ট্রং এনাফ হবে। এই ভাইটাল ফোর্সটা তাকে সুস্থ রাখার জন্য যতটুকু কার্যশীল হওয়া দরকার ততটুকু পরিমাণ কার্যশীল হবে এবং সে এই মানুষটাকে একটা দীর্ঘ সময় পর্যন্ত সুস্থ রাখার মতো শক্তি সঞ্চয় করবে। কারণ তার পাশে যে বাধাগুলো ছিল, তার পাশে যে শত্রুগুলো ছিল, সেই শত্রুগুলো এখন তার কন্ট্রোলে চলে এসেছে, তার আয়ত্তে চলে এসেছে। তার শত্রুদের তুলনায় তার শক্তি এখন বৃদ্ধি পেয়েছে, যার জন্য সে তার শত্রুদেরকে শাসন করে এই বডিটাকে, একটা মানুষের পুরো বডিটাকে সে নিয়ন্ত্রণে নিয়ে সেখান থেকে পরিপূর্ণ সক্ষমতার সাথে একটা মানুষকে সুন্দরভাবে তার লাইফ লিড করার জন্য যে সহায়তা প্রদান করবে। এই সহায়তা প্রদান করার জন্য যে মাধ্যম, সেই মাধ্যমের নাম হচ্ছে হোমিওপ্যাথি। এবং এই হোমিওপ্যাথির মধ্য দিয়ে সঠিকভাবে দ্রুততম সময়ের মধ্যে ওই মানুষটাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য যে বিষয়গুলো আমার মাথায় রাখা জরুরি, যে বিষয়গুলো আমাদের চিন্তা করা জরুরি, যে বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা জরুরি, সেই বিষয়গুলোই একত্রিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা প্রচুর রোগীকে সেবা দিয়েছেন, প্রচুর রোগী সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এই মাধ্যমটাকে আমরা বলছি রিয়েল হোমিওপ্যাথি। তো রিয়েল হোমিওপ্যাথি কেন বলছি, এই বিষয়টা নিশ্চয়ই সবার কাছে স্পষ্ট। রিয়েল হোমিওপ্যাথি বলার উদ্দেশ্য হচ্ছে আমরা গতানুগতিক সিস্টেম অনুযায়ী চিকিৎসা করি না। গতানুগতিক সিস্টেমে লক্ষণের মূল্য সব থেকে বেশি, আমাদের সিস্টেমে লক্ষণের মূল্য সব থেকে কম। আমরা যেটা দেখেছি আমাদের বিভিন্ন রোগীর মাঝে, যে আমরা প্রথমেই একটা ভাইটাল ফোর্স কিভাবে দুর্বল হয়, প্রথমেই একটা ভাইটাল ফোর্স দুর্বল হওয়ার জন্য সেই বডিতে সোরাকে অবশ্যই অ্যাক্টিভ হতে হয় এবং সোরা ওই ভাইটাল ফোর্সকে কন্ট্রোলে নেয়। সোরা ভাইটাল ফোর্সকে যখন কন্ট্রোলে নেয়, তখন এই সোরার সাথে প্রথমেই যে গাঁটছড়া বাঁধে, প্রথমেই যে আক্রমণ করে, সে হচ্ছে র্যাবিস ভাইরাস। এবং এই মানুষটাকে দীর্ঘদিন অসুস্থ রাখার জন্য এই র্যাবিস ভাইরাস দায়ী থাকে। এবং একটা মানুষ যখন দীর্ঘদিন অসুস্থ থাকে, তখন এই মানুষটা বিভিন্ন জায়গায় ওষুধের সন্ধান, নিজেকে সুস্থ করার জন্য বিভিন্ন মাধ্যমে ওষুধ খাওয়ার চেষ্টা করে, বিভিন্ন ডাক্তারের কাছে যায়, বিভিন্ন পদ্ধতির কাছে যায়, হেল্প চায়। তারা তাদের মতো করে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে, চিকিৎসার ব্যবস্থা করে। এবং এই চিকিৎসার ফলে এই মানুষটার মধ্যে এক ধরনের ট্রমা তৈরি হয়, মেডিসিনাল ট্রমা। তার মানে হচ্ছে একটা মানুষের সুস্থ থাকার জন্য বা এই সমস্যা থেকে বের হওয়ার জন্য দরকার ছিল যে মেডিসিন, সেই মেডিসিন না দিয়ে অন্য কোনো মেডিসিন, লক্ষণের ভিত্তিতে মেডিসিনের ব্যবস্থা করার ফলে এই মানুষটার উপরে মেডিসিন, একটার পর একটা মেডিসিনের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এই মানুষটার ভাইটাল ফোর্স ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সময়টা খুবই কম। আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলছি, একটা হচ্ছে রিয়েল হোমিওপ্যাথির বিষয় এবং রিয়েল হোমিওপ্যাথির যে সাইকেল চক্র, তার বিষয়ের মধ্যে দুটো বিষয়, একটা হচ্ছে পিআরএস আর একটা হচ্ছে পিটিএস। তাও একটা শুধুমাত্র প্রাথমিক ধারণা হিসেবে বলছি এবং আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা এখান থেকেই শুরু করব, পিআরএস এবং পিটিএস দিয়ে। তো
এই মানুষটার ভিতরে যে ট্রমা তৈরি হলো, যে সাইড ইফেক্ট তৈরি হলো মেডিসিনের, সেইটা দূর করবার জন্য আমাদের মেডিসিন আছে। সেই মেডিসিন দিলে এই মানুষটা